চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি? এখন থেকে আপনার আমার দেখা হবে কোর্টে। ডন, আপনি রেডি হয়ে আসেন। ওয়েলকাম ওয়েলকাম। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে। সামিরা হক উনাকে আছে, উনাকে ধরে রিমান্ডে নিলি তো কান টানলে মাথা এসে পড়ে। বাংলা সিনেমার রাজপুত্র কোটি ভক্তের হৃদয়ের নায়ক সালমান শাহ, তার মৃত্যু আজও বাংলাদেশের অন্যতম রহস্যের অধ্যায়। দীর্ঘ ২৯ বছর পর অবশেষে সেই মামলাটি আত্মহত্যা থেকে হত্যা মামলায় রূপ নিয়েছে। আর নতুন তদন্তে সামনে এসেছে এমন সব তথ্য যা পুরো দেশকে আবারও নাড়া দিয়েছে। তদন্তকারীরা জানান, সালমান শাহর রহস্যজনক মৃত্যু মামলায় নতুন করে গুরুত্ব পাচ্ছে রিজভির পুরনো জবানবন্দি। সে জবানবন্দিতে রিজভি স্পষ্টভাবে স্বীকার করেছিলেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। রিজভির মতে এই হত্যাকাণ্ড ছিল ১২ লক্ষ টাকার চুক্তিতে সংগঠিত একটি পরিকল্পিত হত্যা। আর এতে জড়িত ছিলেন সালমান শাহর শাশুড়ি লুতিফা হক লুসি, তার স্ত্রী সামিরা হক এবং সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্রের খল অভিনেতা ডন সহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তিনি দাবি করেন, সালমান শাহকে সরিয়ে দেওয়ার পিছনে ছিল ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, ঈর্ষা এবং এক জটিল ষড়যন্ত্রের চাল। এই জবানবন্দি সামনে আসার পরই দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। সালমান শাহর ভক্তরা বলছেন, আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি, অবশেষে সত্যটা সামনে আসছে। আজকে রায় আমাদের পক্ষে আসছে। এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না যে সালমান শাহকে আমি দড়ি কেটে ঝুলন্ত অবস্থা থেকে নামাইছি। এখন কেউ বলতে পারবে না যে আমরা দড়ি কেটে ওকে আমরা নামাইছি ঝুলন্ত অবস্থা থেকে, কেউ দেখে নাই। এখন উনাকে ইনশাল্লাহ আগামীতে কোর্টে আসতে হবে, উনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে। উনি সহকারে সামিরা হক, ডন, আজিজ মোহাম্মদ ভাই যারা আছে, ইনশাল্লাহ উনাদের সবাইকে গ্রেফতার করা হবে। আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, যা হবে আইনে হবে। আপনিও দৌড়ান, আমরাও দৌড়াই। দেখেন, আপনি তো বলছেন আমরা গাল গল্প বলি। আজকে যদি আপনার আইনজীবী কোর্টে থেকে থাকেন, বিচারক মহোদয় যে বললেন, বিশ্লেষণ করলেন, পড়লেন রায়টা, পড়ার আগে যে কথাগুলো বললেন, পারলে বলেন দেখি বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইন নিয়ে। আপনাকে উদ্দেশ্য করে বললাম, এতদিন কিছু বলি নাই, শরীরের মধ্যে আপনার এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই, হত্যা মামলা। তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্কাইছেন। আপনি প্রস্তুত থাকেন, খেলা হবে, আইনে হবে। আপনার সাথে আমরা রাজপথে করব, আইনে করব। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। আপনাকে আমরা আক্রমণও করব না, কিছু করব না, কিন্তু আইন, এই দেশের আইন অবশ্যই বিচার করবেন। আপনার জন্য, আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার জানার মধ্যে ২৭ জন যুবক যুবতী প্রাণ দিয়েছেন, তারও বিচার হবে আপনার। আমরা সবার টেলিফোন, শত শত টেলিফোন, যে সামিরা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। সামিরার বাপ, তারপরে তার মা লুসি, ডনও শুনছি ঢাকায় আছে, বারবার ফোন করতেছে আমাকে যে ডন তো ঢাকায় আছে, ঢাকার বাসায় আছে, ডনকে অ্যারেস্ট করা হয় না কেন। একজন দুইজনকে অ্যারেস্ট করলে ইনশাল্লাহ সবাইকে তারা পেয়ে যাবে। আমরা আজ পর্যন্ত জানি না যে সামিরার কথা হলো, সে বিভিন্ন স্টেটমেন্টে আপনারা দেখছেন যে সামিরার ফ্যামিলি এবং সামিরা ছাড়া, ডন ছাড়া আর কেউ বলে না যে আত্মহত্যা, একমাত্র তারাই বলে আত্মহত্যা। এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা ২৯ বছর আমরা আইনি লড়াই লড়েছি, আমরা পরিশ্রম দিয়েছি। আল্লাহ তাআলা এটা কবুল করছেন। আমরা আদালতের প্রতি সন্তুষ্ট, মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ। যেদিন সে মারা যায় সেই দিন ঘরে ছিল আবুল নামের একটা লোক, কাজের লোক, ডলি নামের একটা কাজের মহিলা ছিল এবং মনোয়ারা, আর ছিল কে সামিরা স্ত্রী। আইনের ভাষায় বলে, আইনের বইতে লিখা আছে, যদি স্ত্রী আত্মহত্যা করে স্বামী বাড়িতে থাকা অবস্থায়, তাইলে স্বামীকে এইটার বিবরণ দিতে হবে, এবং স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে স্বামীকে দিতে হবে, উল্টাপাল্টা দুজনেরই। আর এমত অবস্থায়
একমাত্র সামিরার কথা হইল। একটা মানুষ সে ঝুলন্ত অবস্থায় পাইছে, হ্যাঁ, সে চাবি দিয়ে দেখলো, দরজা খুলে দেখছে ঝুলতেছে। সে সুস্থ মস্তিষ্কে ডাক্তার না ডাইকা, পাশের বাড়ির কাউরে না জানায়, কাজের বুয়া লোকটারে ডাইকা সে কি নাটকীয়ভাবে সে নাকি দড়ি কেটে নামাইছে, নামাইয়া গোসল দিল, দিয়ে হাফ প্যান্ট পরাইলো, হাফ প্যান্টের মধ্যে কাগজের ট্যাগও লাগানো রয়েছে, শরীরে 2জন মহিলা দিয়ে তেল মালিশ করাচ্ছে, সালমান শাহর মা যে পাইছে। এইগুলো কোন আইনের বইতে লেখা আছে? মামা, যেহেতু মামলাটা হত্যা মামলা ইতিমধ্যে রূপান্তর হয়ে গেছে, আসামিরা এখনো গ্রেপ্তার হয় নাই, তারা কি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, কি মনে করেন আপনি? বাংলাদেশে পালানোর একটা প্রবণতা আছে। এই 5 আগস্টের পরে আমরা সবাই দেখেছি, আমিও দেখছি, হ্যাঁ, বিভিন্ন বর্ডার দিয়ে অনেক সময় অনেকে পালায়ে গেছেন। ওনারা শিখাইয়া দিয়ে গেছেন অতএব এখন যে কোনো আসামি, শুধু সালমান শাহর আসামি না, হ্যাঁ, যে কোনো আসামি এরা পালায়ে যেতে পারে। যার জন্য আমি সবাইকে বলছি, এরা যাদের নাম আসছে এরা শুধু সালমান শাহর আসামি না, এরা দেশের আসামি। সালমান শাহ ওয়াজ এন ইন্ডাস্ট্রি, সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি ছিল, সালমান শাহ ছিল রাষ্ট্রের, তার ডাকনাম ছিল ইমন, যেটা আমাদের ফ্যামিলির ইমন। আর আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনার বাড়ি কি জকিগঞ্জে না? হ্যাঁ, আমি কি জানি না যে আপনি সালমান শাহর বাবার আত্মীয়? তো সালমান শাহ আপনার কি হয়? আপনার কাজিন হয় না? তো আমার থেকে তো আপনি আরো বেশি জানেন, আপনিই বলেন, আমি কেন বলবো? আচ্ছা মামা, যে জিনিসটা হচ্ছে কি, এই মুহূর্তে আসলে আমরা যেটা দেখছি যে 5 আগস্টের পরে অনেকেই বর্ডার দিয়ে পালিয়ে গেছে, তো বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তরক্ষীর কাছে কি আপনার কিছু বলার আছে? রিকোয়েস্ট, সীমান্তরক্ষী, এয়ারপোর্ট, সবার কাছে রিকোয়েস্ট যে যারা দেশের শত্রু, জাতির শত্রু, আমরা ছোটোবেলা পড়েছি, দেখেছি যে খুন যারা করে, হত্যা যারা করে, এরা কিছু না কিছু প্রমাণ রেখে যায়। তো এরা এমন প্রমাণ রেখে গেছে, তারা নিজে এখন বলবে, নিজের মুখে বলবে যে হ্যাঁ আমরা স্বীকার করব। আর বর্ডার গার্ড এবং বিজিবির প্রতি আমার অনুরোধ, সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে, সালমান শাহ পরিবারের পক্ষ থেকে, যে আমরা আইনকে শ্রদ্ধা করি, আপনাদের ওইদিকে যেন কেউ যেন পালাইয়া যাইতে না পারে। কারণ সামিনার বাপের বাড়ি শুনছি বর্ডার এলাকায়, আর মায়ের বাড়িও হচ্ছে চিটাগাং বর্ডার এলাকায়। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করতেছি। মামলাটা তো আসলে আপনার এখনকার স্টেটমেন্ট, এর আগের স্টেটমেন্ট, সব কিছু অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি, এবং আপনাকে প্রশ্ন করতে চাই যে পিবিআই কি মামলাটাকে কি ধ্বংস করে দিয়েছিলেন মনোজ কুমার মজুমদার? একদম পিবিআই ধ্বংস করে দিছে। আদালত পিবিআইকে দিছে পুনঃ তদন্তের জন্য। পিবিআই তদন্ত করে, নিয়ম যেটা হলো আদালতে জমা দিবে, হ্যাঁ, মহামান্য আদালত এটার রায় দিবেন বা উনি বিশ্লেষণ করবেন। সেটা না করে মনোজ কুমার কী করলো, সে সাংবাদিক সম্মেলন ডাকলো, ডাইকা সংবাদ কর্মীদের সামনে এবং জনগণের সামনে সে সালমান শাহ হত্যা তদন্ত কীভাবে করছে, কি পাইছে না পাইছে, এটা ফ্লাশ করে দিল। তাইলে কি করলো? একটা আদালতকে অবমাননা করলো, একটা দেশকে অবমাননা করলো, দেশের আইন মানলো না, সালমান শাহর মামলাটাকে সে ধ্বংস করলো। সালমান শাহর তখনই, আপনি হয়তো জানেন না, এদিকে সালমান শাহর মা সাংবাদিকদের বলেন, আমি জানতাম আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আজ আদালত সেই পথেই এগোচ্ছে। আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার তো আমি পাবোই, কারণ সত্য সেটা সত্য। এর জন্য আল্লাহু আকবার বললাম। আমি তাহাজ্জুদে খবর পাইছি যে এটা আমার কেন দিবে না, এটা আমি এখন মামলার শুধু হত্যা মামলার তদন্ত করব না, 30 বছর যারা, এই যে মনোজ কুমার, যে পিবিআই আবু আব্দুল্লাহ, রাষ্ট্র আমার বিপক্ষে গিয়েছিল কেন, আমি সেটা জানতে চাই। তাদের বিরুদ্ধে আমি এখন বিচার চাইবো। তারা কেন আমার মামলাকে প্রভাবিত করে 29 বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইলো, এটার বিচারও আমি চাইবো এখন আদালতের কাছে।